15 বছরের একটা মেয়েকে বিয়ে করার মতো এত নিচু মন মানসিকতার মানুষ না আমি আব্বু। আব্বু বলল, তোমার মন মানসিকতা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বিকেলে মায়ের সাথে গিয়ে মেয়েটাকে দেখে আসবা। আর একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, ওই মেয়েকেই বিয়ে করতে হবে তোমার। কথাগুলো বলেই প্রহনের রুম থেকে বের হয়ে যায় রেদওয়ান চৌধুরী। প্রহনের রাগে গা কাঁপছে, রাগে ড্রেসিং টেবিলের উপর রাখা কাচের ফুলদানিটা ছুঁড়ে মারে ফ্লোরে। মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, একজন আর্মির ক্যাপ্টেন হয়ে আমি কিনা বিয়ে করব ক্লাস 9-এ পড়া একটা মেয়েকে? তোমাদের মাথা ঠিক আছে তো? মিসেস ইয়াসমিন এতক্ষণ বিছানায় বসেছিলেন। বসা থেকে উঠে প্রহনের কাছে এগিয়ে এসে প্রহনের কাঁধে হাত রেখে বললেন, তোমার আব্বু যখন বলেছে তখন তোমাকে বিয়েটা করতেই হবে প্রহন। প্রহন বলল, আব্বু বললেই বিয়ে করতে হবে নাকি? লাইফটা আমার, আমি কাকে বিয়ে করব না করব তার সিদ্ধান্ত আমি নিব। মিসেস ইয়াসমিন চৌধুরী মুচকি হেসে বলল, জীবনটা তোমার হলো, তোমার জীবনের সাথে জড়িত আছে আমাদের জীবনও। ভুলে যেও না তোমার আব্বু একজন হার্টের পেশেন্ট। প্রহন বলল, তাই বলে আমি? প্রহনের আম্মু বলল, আরেকটা কথাও না প্রহন, তোমার আব্বু যেটা একবার ঠিক করে ফেলেছে তার বেঠিক হবে না। তোমার আব্বু কথা দিয়েছেন বিকেলে আমার সাথে গিয়ে দেখে এসো তোমার হবু বউকে। প্রহন বলল, আমার দেখার দরকার নেই, বিয়ে যখন করতেই হবে ওকে ডান, আমি বিয়ে করব, কিন্তু আমি মেয়েটাকে দেখার প্রয়োজন বোধ মনে করি না। ইয়াসমিন চৌধুরী বলল, তোমার যেমন ইচ্ছে, পছন্দ হলেও বিয়ে করতে হবে আর না হলেও বিয়ে করতে হবে। মুচকি হেসে কথাগুলো বলে ইয়াসমিন চৌধুরী তারপর তিনি রুম থেকে বের হয়ে চলে গেলেন। রাগে দুঃখে প্রহন বিছানায় বসে 2 হাত দিয়ে মাথার চুলগুলো টেনে ধরলো, বিড়বিড় করে বলল, নিজের বাবা মাই আজ অপরিচিতদের মতো বিহেভ করছে। আর এদিকে সর্দার বাড়ির একমাত্র মেয়ে চৈতি, বড় 2 ছেলের পর এই মেয়ে যেন সর্দার সাহেবের চোখের মণি। মেয়েটা দেখতে বেশ সুন্দরী, চুলগুলোও চোখে পড়ার মতো। সর্দার সাহেবের টাকা পয়সার অভাব নেই, একমাত্র মেয়েকে রাজকুমারী করে রাখার মতো সাধ্য ওনার আছে। কিন্তু বেশ কয়েক মাস আগে থেকে গ্রামের বখাটে যুবকদের নেতা রিফাতের চোখ পড়ে চৈতির উপর। স্কুল থেকে আসার সময় কত বাজে উক্তি শুনতে হয় চৈতির। রিফাতের জন্য বাইরে বের হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে চৈতির। এই রিফাতের নামে কোনো কথা নেই যা সর্দার সাহেবের কানে আসে না। এই তো মাসখানেক আগের কথা, গ্রামের সাধারণ কৃষক শফি মিয়ার মেয়েকে ধর্ষণ করেছে। পুলিশ খবর দিলেও কোনো লাভ হয়নি, পুলিশ কিচ্ছু করেনি এই রিফাতের, বরং বুক ফুলিয়ে চলাফেরা করছে সবার সামনে। শেষ পর্যন্ত শফিক মিয়ার মেয়ের কি হয়েছিল জানেন? লজ্জায় ঘৃণায় কষ্টে বড় গাছের ডালে ফাঁস খেয়ে দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়েছে। অথচ এই রিফাতের কিছুই হয়নি। আরাম কেদারায় বসে বসে এই কথাই ভাবছেন সর্দার সাহেব। সন্ধ্যা হওয়ার সময় ঘনিয়ে আসছে, প্রকৃতি তার তিমির রূপ ধারণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এক কাপ চা হাতে দাঁড়িয়ে আছেন জুনাইদা সরকার। স্বামীর চিন্তিত মুখের দিকে তাকাতেই চিন্তারা এসে ভিড় জমায় জুনাইদার মুখে। তারপর বলে, আপনার চা। জুনাইদার কণ্ঠ শুনে ভাবনার ঘুর থেকে বেরিয়ে আসেন সর্দার সাহেব। অর্ধাঙ্গিনীর হাত থেকে চায়ের কাপটা নিয়ে তাতে চুমুক দেন। জুনাইদা চলে যাওয়ার জন্য পা বাড়ালে সর্দার সাহেব থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, চৈতি কোথায়? দেখছি না যে। এই সময় তো আমার কাছে এসে ঘুরঘুর করে। জুনাইদা বলল, আপনার মেয়ে তো চুপটি করে বসে থাকার কোনো মেয়ে না, হরিণীর মতো লাফিয়ে বেড়াচ্ছে। সর্দার সাহেব বলল, এই অবেলায় মেয়েকে একটু চোখে চোখে রাখো, বড্ড দুশ্চিন্তা হয়। জুনাইদা আর কথা বাড়ালো না, দ্রুত হেঁটে চলে গেলেন বাড়ির পেছনের বাগানের পেয়ারা গাছে। এইবার বেশ তাগড়া তাগড়া পেয়ারা ধরেছে। সর্দার সাহেবের রুম থেকে বের হয়ে চৈতিকে সারা বাড়ি খুঁজেও পেলেন না জুনাইদা। এই মেয়ে চুপটি করে বসে থাকার মেয়ে নয়, প্রচন্ড চঞ্চল, সারাদিন চঞ্চলা হরিণীর ন্যায় লাফালাফি করেই বেড়ায়। জুনাইদা হাফ ছেড়ে ডাকলো, তারপর বলল, চৈতি। চৈতির কোনো সাড়া পেল না। বাগানের দিকে চলে গেলেন তিনি। উচ্চস্বরে কয়েকবার ডাক দিলেন চৈতিকে। পেয়ারা গাছের ডালে বসে নিচে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে তাকিয়ে মুখে হাত চাপ দিয়ে হাসছে চৈতি। এদিকে জুনাইদা মেয়েকে কোথাও দেখতে না পেয়ে ভেতরে ভেতরে ভয় পেয়ে বসেছেন। আশেপাশে তাকাতে জুনাইদার চোখ পড়ল পেয়ারা গাছের উঁচু ডালটাই, যেখানে পা ঝুলিয়ে বসে বসে পেয়ারায় কামড় বসাচ্ছে চৈতি। জুনাইদা বেগম বলল, এই অসময়ে তুই এই পেয়ারা গাছের ডালে কি করিস চৈতি? নেমে আয় জলদি, তোর আব্বু তোকে খুঁজছেন। বাবার কথা শুনে ঢুক গিলল চৈতি। চট জলদি গাছ থেকে নেমে মায়ের হাতে কয়েকটা পেয়ারা ধরিয়ে দিয়ে ছুটে বাবার রুমে চলে গেল। সর্দার সাহেব তখনও আরাম কেদারায় বসে বাইরের সবুজের সমারোহ প্রকৃতি দেখায় ব্যস্ত। বাড়ির সবার সামনে লাফালাফি করলেও বাবার সামনে ভেজা বেড়াল ছানার মতো চুপসে যায় চৈতি। নিজের পাশে থাকা কারো উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে ডান পাশে তাকায় সর্দার সাহেব। চৈতি দাঁড়িয়ে আছে। চৈতিকে দেখে মুচকি হেসে বললেন, আম্মা কোথায় গিয়েছিলে এত সময়? চৈতি বলল, বাগানে, পেয়ারা খেতে মন চাইছিল তাই। সর্দার সাহেব বলল, গাছে উঠেছিলি? চৈতি বলল, হুম। সর্দার সাহেব আর কিছু না বলে চৈতির ডান হাতটা ধরে ওনার সামনে রাখা মোড়ায় বসিয়ে দিলেন। চৈতি প্রশ্ন চোখে বাবার দিকে তাকালো। সর্দার সাহেব মেয়ের দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন। কিছু একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদরে গলায় জিজ্ঞেস করলেন, আব্বুকে ছেড়ে থাকতে তোর কষ্ট হবে না আম্মা? চৈতি অবাক হয়ে বাবার মুখের দিকে তাকিয়ে বলল, আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাব না আব্বু, আর গেলে তো তোমাদের সাথেই যাব। সর্দার সাহেব কি বলবে কিছু বুঝে উঠতে পারছেন না। দরজার সামনে দাঁড়িয়ে থাকা জুনাইদার শাড়ির আঁচল নিজের ভেজা চোখ মুছে চলে গেলেন। সর্দার সাহেব মেয়েকে জড়িয়ে ধরে বুকের ভেতর। কিছুদিন পরেই তো এই বুক শূন্য করে দিয়ে তার একমাত্র আদরের মেয়ে চলে যাবে অন্য কারো বাড়িতে। আর এদিকে এক কাপ কফি হাতে নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে রাতের শহর দেখছে প্রহন। বুকের ভেতর অস্থিরতা বিরাজমান। বাবা মায়ের হুট করে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার মানেটা কিছুই বোধগম্য হচ্ছে না তার। সাপ্তাহিক ছুটিতে বাড়িতে এসেছে প্রহন। একদিন তো পেরিয়ে গেল, বাকি রইল আর মাত্র 6 দিন। কোনোভাবে যদি এই 6 দিন বাবা মাকে বোঝানো যেত।
তাহলে সেনানিবাসে গেলে আর 3-4 বছরও বাড়িতে ফিরতো না সে। একজন আর্মি ক্যাপ্টেন হয়ে বাল্য বিবাহ করার মতো নিচু একটা কাজকে সমর্থন করতে মন মানছে না প্রহনের। রাত কম হয়নি, দেয়াল ঘড়িটা টুং টুং আওয়াজ করে জানান দিচ্ছে যে 12টার ঘরে এসে পৌঁছে গেছে। প্রহন বেলকুনির রুম থেকে আসলো। মা বাবার উপর জেদ করে রাতের খাবারটাও খায়নি, শুধুমাত্র বাবা একজন হার্টের পেশেন্ট বলেই সবকিছু সহ্য করে নেওয়ার চেষ্টা করেছে প্রহন, না হলে আজকে আবার সেনানিবাসে ফিরে যেত। আর এদিকে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে চৈতি। ঘুমের মাঝে মেয়েটা বড্ড চটপটে, শান্ত হয়ে কোনো কাজ করা এই মেয়ের পক্ষে সম্ভব হয় না। সর্দার সাহেবের পাশেই ঘুমিয়ে আছেন জুনাইদা, কিন্তু সর্দার সাহেবের দু চোখ এক করতে পারছেন না। শোয়া থেকে উঠে তিনি চলে গেলেন মেয়ের রুমে। পুরো বিছানা দখল করে ঘুমিয়ে আছে চৈতি। সর্দার সাহেব মেয়ের মাথার কাছে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু খেলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমাকে ক্ষমা করিস আম্মা, আব্বু যা করছে তোর ভালোর জন্যই করছে। সকাল থেকে আত্মীয় স্বজনের আগমন ঘটছে প্রহনদের বাড়িতে। আত্মীয় স্বজন বলতে প্রহনের ফুফুরা আর মামা মামিরা। ঘটা করে এখন কিছু করতে যাচ্ছেন না রেদওয়ান চৌধুরী। সূর্যের সোনালী আভা জানলার কাজ ভেদ করে প্রহনের চোখে মুখে পড়তে ভ্রু কুচকে গেল তার। সেই ভোরে উঠে নামাজ পড়ে আবারও ঘুমিয়েছিল প্রহন। সেই আরামের ঘুমটা সূর্য মামা ভেঙে দিল। 2 হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে শোয়া থেকে উঠে বসে প্রহন। বালিশের কাছ থেকে মোবাইলটা হাতে নিয়ে দেখলো বেলা 10টা বাজে। আর এইদিকে 9টার দিকে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়েছিল চৈতি। পরিবারের সবাই বারণ করে দিয়েছে আজ স্কুলে যেতে। চৈতি তো মহা খুশি আজ স্কুলে যেতে হবে না বলে। আর সাথে রাস্তার ওই রিফাতের কুটুক্তির সম্মুখীন হতে হবে না। বড় ভাবি চৈতির রুমে এসে বিছানার উপর একটা জামদানি হলুদ রঙের শাড়ি রাখলেন, সাথে প্রয়োজনীয় গয়না। শাড়ি দেখে ভ্রু কুচকে গেল চৈতির। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে ফেললো, শাড়ি চুরি কিসের জন্য ভাবি? রূপা কিছু বলতে যাবে তখন ওই জুনাইদা রূপাকে ডেকে বললেন, বড় বউ এইদিকে আসো, চৈতির সব প্রশ্নের উত্তর সে পেয়ে যাবে। মায়ের এমন কথার আগামাথা কিছুই বুঝলো না চৈতি, কিন্তু এটা খুব ভালো করে বুঝতে পারছে আজ কিছু একটা ঘটবে। আর এদিকে সিঁড়ি বেয়ে নিচে নামছে, আর ড্রয়িং রুমে সবাই হই হুল্লোড়। ভ্রু কুচকে দেখছে প্রহন। হঠাৎ তো আয়োজন কেন? মস্তিষ্কের আশেপাশে তো একটাই কথা ঘুরপাক খাচ্ছে, বিয়ে। প্রহনকে দেখে তার বড় মামি এগিয়ে এসে বললেন, এই বিয়েতে সত্যি তোমার মত আছে তো? প্রহন এক পলক মামির মুখের দিকে তাকিয়ে বাড়ির সদর দরজার দিকে তাকালেন। বড় মামির মেয়ে কাজল আসছে। কাজলকে দেখেই প্রহন বিরক্ত হয়ে বলল, হ্যাঁ মত আছে, আর মত না থাকলেও কি এসে যায় বলুন তো? আব্বুর জন্য তো বিয়েটা করতেই হবে। বড় মামের পাশে দাঁড়িয়ে থাকলো না প্রহন, নাস্তা করার জন্য চলে গেল। ডাইনিং টেবিলে বসে মাকে বলল নাস্তা দিতে। মিসেস ইয়াসমিনও ছেলেকে খাবার পরিবেশন করতে ব্যস্ত হয়ে গেলেন। পরোটা ছিঁড়ে মাংস ভুনা দিয়ে যেই মুখে পড়তে যাবে, তখন ওই পেছন থেকে কাজিন দলের কেউ একজন বলে উঠলো, ভাই নাস্তা খাওয়া শেষে রুমে গিয়ে মানসিকভাবে বিয়ের প্রস্তুতি নিয়ে। হঠাৎ এমন কথা শুনে পেছনে তাকালো প্রহন। কাজিনরা সবাই মিলে একসাথে সোফায় বসে গল্প করছে। তার মধ্য থেকে প্রহনের সমবয়সী ইফতি কথাটা বলে উঠলো, কিরে প্রহন বসে আছিস কেন, খেয়ে নে। মায়ের দিকে এক পলক তাকিয়ে বসা থেকে উঠে বাইরে বেরিয়ে গেল প্রহন। খাবারটা টেবিলের উপর রয়ে গেল। সবাই শুধু হা করে তাকিয়েছিল প্রহনের চলে যাওয়ার দিকে। মিসেস ইয়াসমিন ইফতির কাছে গিয়ে বলল, ছেলেটাকে শান্তিমতো একটু খেতেও দিলি না তুই? কি দরকার ছিল বলতো ওকে এখনই কথাটা বলার? ইফতি বলল, আসলে আমি বুঝতে পারিনি যে প্রহন এতটা রাগ করে খাবার না খেয়ে চলে যাবে। মিসেস ইয়াসমিন আর কিছু না বলে রান্নাঘরে গেলেন। এখন অনেক কাজ বাকি পড়ে আছে। আর এদিকে বিছানায় বসে পা দুলাচ্ছেন চৈতি। বাড়ির এত আয়োজন সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। বসা থেকে উঠে দরজার কাছে দাঁড়িয়ে পর্দা সরিয়ে বাইরে উকি মেরে দেখলো সবাই কাজে ব্যস্ত। দরজার কাছ থেকে সরে এলো জানলার পাশে, এসে দাঁড়িয়ে বাইরের বিশাল বড় মাঠের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। পাশের বাড়ির মিতা আরো কয়েকজন মিলে কি সুন্দর মুক্ত পাখির মতো ছুটে বেড়াচ্ছেন সেই মাঠে। চৈতির মনটাও আনচান করছে খোলা মাঠে আকাশের নিচে সবুজ ঘাসের বিশাল মাঠে দৌড়ে বেড়াতে। চৈতি মুচকে এসে রুম থেকে বের হয়ে যাবার সময় আবারও কিছু একটা মনে পড়তেই স্থির হয়ে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ আগে জুনাইদা এসে বারণ করে দিয়ে গেছেন আজ যেন রুম থেকে এক পাও বাইরে বের না হয়, তাহলে সর্দার সাহেবকে বিচার দিবেন। বাবা নামক মানুষটাকে চৈতি যেমন খুব ভালোবাসে, ঠিক তেমনি খুব ভয় পায়। তার এখনো স্পষ্ট মনে আছে সেবার ক্লাস 5-এ পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতে অনেক দেরি করে ফেলেছিল চৈতি। সন্ধ্যা গাঢ় হয়ে গিয়েছিল, চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছিল। এমন সময় বাড়ির সদর দরজায় পা পড়লো তার। সর্দার সাহেব স্কুলে গিয়ে খুঁজে এসেছিলেন, কিন্তু তার চঞ্চল মেয়েকে কোথাও পাননি তিনি। সে কি ভয় মেয়েকে নিয়ে তার? বাড়িতে ফিরতেই সর্দার সাহেব কষিয়ে এক চড় মেরেছিলেন মেয়ের গালে। সেবার প্রথম হাত তুলেছিলেন মেয়ের গায়ে। এত দেরি হওয়ার কারণ জানতে চাইলে চৈতির উত্তর ছিল, দারোয়ান চাচার বাগানে আম চুরি করতে গিয়ে ধরা খেয়ে 30 বার কান ধরে উঠবস করতেই এত দেরি হয়ে গেছে। মেয়ের মুখে এমন কথা শুনে সর্দার সাহেব তাজ্জব বনে গিয়েছিলেন। সেই চোর খেয়ে রাতে কি যে জ্বর এসেছিল চৈতির, তা ভাবতেই গালে হাত চলে গেল তার। চৈতি রুম থেকে বের হয়ে জানলার পাশে দাঁড়িয়ে চেয়ে রইল আকাশপানে। বাড়ির উঠানে দাঁড়িয়ে সর্দার সাহেব চিল্লাচিল্লি করছেন। বেলা প্রায় 12টা বেজে গেছে। চৈতিকে তৈরি করিয়ে এখনো হলুদ মাখিয়ে গোসল করালো না কেন? এটাই হলো সর্দার সাহেবের রেগে যাবার একমাত্র কারণ। শ্বশুরের এমন চিৎকার চেঁচামেচি শুনে রান্নাঘর থেকে বেরিয়ে আসে চৈতির রুমে চলে গেল রূপা। বাড়ির সবার মন মানসিকতা ভালো না, চৈতিকে বিয়ে দিতে নারাজ সবাই। কিন্তু এই একটা কিন্তুর জন্য এক প্রকার বাধ্য হয়ে রেদওয়ান চৌধুরী প্রস্তাবে রাজি হন সর্দার সাহেব। রিফাতের দৃষ্টির আড়ালে লুকিয়ে ফেলতে হবে মেয়েকে। চৈতিকে জানালার পাশে আনমনে দাঁড়িয়ে থাকতে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের দরজা বন্ধ করে দিল রূপা। বিছানার উপর রাখা নতুন শাড়িটা ভাঁজ খুলতে খুলতে চৈতির উদ্দেশ্যে বলল, এদিকে আসো চৈতি। শান্ত মেয়ের মতো ভাবির পাশে এসে দাঁড়িয়ে শাড়ির দিকে দৃষ্টি রাখা অবস্থায় ছোট্ট করে শান্ত কণ্ঠে একটা প্রশ্ন করলো চৈতি। তারপর বলল, আব্বু আমাকে বিয়ে দিয়ে দিবে তাই না?
শান্ত কণ্ঠে বলা চৈতির কথাটা বেশ খারাপ লাগে রূপার। বিছানার উপর শাড়িটা রেখে 2 হাত দিয়ে শক্ত করে চৈতিকে বুকের সাথে চেপে ধরে রূপা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, পিচ্চি মেয়েরে, এত শান্ত গলায় এত বড় একটা সত্যি কথা কি করে বলে দিলে? চৈতি বলল, আমি বিয়ে করতে চাই না ভাবি। চৈতিকে নিজের কাছ থেকে সরিয়ে তার মুখের দিকে তাকালো রূপা। নয়ন জুড়ে বর্ষার কালো মেঘের আধিপত্য, এখনই যেন টুপ করে গড়িয়ে পড়বে পানি। রূপার মস্তিষ্কে এখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, চৈতিকে কান্না করতে দেয়া যাবে না, এইভাবে ভেঙে পড়তে দেয়া যাবে না। রূপা বলল, এই পাগলি মেয়ে, কাঁদছো কেন তুমি? কে বলেছে আজ তোমার বিয়ে? আমরা কি এত তাড়াতাড়ি আমার ছোট্ট ননদিকে বিয়ে দিয়ে পার করে দিতে পারি বলো? বড় ভাবির কথা শুনে মুচকে হাসলো চৈতি। রূপা খেয়াল করলো এই হাসিতে সেই চঞ্চল চৈতি নেই, এই হাসিতে এক বিষাদে ঘেরা চৈতিকে দেখলো সে। চৈতি বলল, আমি শুনেছি ভাবি, আব্বু উঠান থেকে চিৎকার করেছেন আমাকে হলুদ মাখিয়ে গোসল করানোর জন্য, এমনটা তো বিয়ের কনেকে করে তাই না? রূপা বলল, ও এই কথা, তোমার হাত মুখ হলুদ হয়ে আছে, জন্ডিস দেখা দিয়েছে তোমার, তাই তো বাবা এত তাড়া দিলেন হলুদ মাখিয়ে গোসল করাতে। চৈতি বলল, জন্ডিস হলে তো হলুদ দিয়ে গোসল করাই না, চুন দিয়ে করাই। রূপা বলল, তুমি ভুল জানো, চুন হলুদ সব দেয়। এখন আসো তো শাড়িটা পরে তৈরি হয়ে নাও, না হলে বাবা আবার রাগ করবেন। চৈতিকে কোন রকম বোঝানোর জন্য এতগুলো মিথ্যা বলতে হলো রূপার। বেলা প্রায় 1টার কাছাকাছি, প্রহন যে বেরিয়েছে আর বাড়ি ফেরার নাম নেই। মিসেস ইয়াসমিন রান্নার কাজ শেষ করে শাওয়ার নিতে চলে গেছেন। রেদওয়ান চৌধুরী ছেলেকে ফোন করেছিলেন, কিন্তু প্রহনের মোবাইল তার রুমের মধ্যে বিছানায় পড়ে আছে। সবার অপেক্ষার প্রহর শেষে প্রহন বাড়ি ফিরল। ড্রয়িং রুমে সবাই বসেছিল, কারোর সাথে কোনো কথা না বলে উপরে নিজের রুমে চলে গেল। এত সময় বাইরের ধুলোবালি শরীরে মেখেছে, টাটকা একটা গোসল না করলে অস্বস্তি জেকে বসবে। আর এদিকে সব কথা শুনে গোসল করতে নিয়েছে চৌতি। বড় ভাবি তো বলেছে এটা এমনিতেই করাচ্ছে, তাই তো চুপ করে সবকিছু শুনলো সে। খুব অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে চৈতি। এই তো একটু আগেই যেমন রূপার কথাগুলো চোখ বন্ধ করে বিশ্বাস করলো। ভেজা চুল থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে মেঝেতে। চৈতি জানালার গিলের ফাঁক দিয়ে নীল আকাশটাকে ছোঁয়ার ব্যর্থ চেষ্টা করছে। আকাশ কি এত কাছে যে হাত বাড়ালেই ছোঁয়া যাবে? আর এদিকে সন্ধ্যার দিকে সকল আত্মীয় স্বজন নিয়ে চৌতিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নেন রেদওয়ান চৌধুরী আর মিসেস ইয়াসমিন চৌধুরী। প্রহন জিদ করে বসে আছে বিছানার উপর, মিসেস ইয়াসমিন তার সামনে দাঁড়িয়ে আছেন। অনেকবার বলার পরও তৈরি হয়নি প্রহন। মিসেস ইয়াসমিন চৌধুরী বিরক্ত হয়ে শেষ পর্যন্ত রেদওয়ান চৌধুরীকে ডেকে পাঠালেন। রেদওয়ান চৌধুরী প্রহনের রুমে এসে তার উদ্দেশ্যে বলল, কাউকে কি পছন্দ করে রেখেছো তুমি? প্রহন বলল, না, কিন্তু আমি এই বিয়েটা করতে চাই না। তোমরা আমাকে একটাবারও জানিয়েছো বিয়ের ব্যাপারে? রেদওয়ান চৌধুরী বলল, জানালে কি তুমি বাড়িতে আসতে? প্রহন বলল, একটা মেচিওর না এমন একটা মেয়ের সাথে আমাকে কেন জড়াচ্ছ তোমরা? রেদওয়ান চৌধুরী বলল, তুমি তো মেচিওর, সমস্যা নাই। প্রহন অবাক হয়ে শুধু বাবার দিকে তাকিয়ে আছে, অথচ এই মানুষটা কখনোই বাল্যবিবাহকে সমর্থন করতেন না। আজ সেই মানুষটি তার নিজের ছেলের সাথে এমন একটা অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে দেওয়া নিয়ে উঠে পড়ে লেগেছে। 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে নিচে আসো, আমরা অপেক্ষা করছি বলে রেদওয়ান চৌধুরী প্রহনের আর কোনো কথা না শুনে বেরিয়ে গেলেন। মিসেস ইয়াসমিন চৌধুরীও প্রহনের দিকে তাকিয়ে মুচকি হেসে চলে গেলেন। বাধ্য হয়ে তৈরি হতে শুরু করে প্রহন, শুধু একটাবার বিয়েটা হোক আর আমিও এই বাড়ি থেকে যাই, আমাকে আর খুঁজেও পাবে না। এখান থেকে গিয়ে পোস্টিং এর জন্য আবেদন করব। মনে মনে কথাগুলো বলে তৈরি হয়ে নিচে গেল প্রহন। প্রহনকে দেখে মুচকি হেসে গাড়িতে উঠে বসলেন রেদওয়ান চৌধুরী। ছেলের বউয়ের জন্য লাল টুকটুকে একটা শাড়ি পাঠিয়েছেন রেদওয়ান চৌধুরী। সেই শাড়ি পরিয়ে চৌদিকে বউ সাজালো তার 2 ভাবি রূপা আর সিফা। ছোট্ট মস্তিষ্কে আসল কাহিনী বুঝে ফেলেছে সেই অনেক আগেই। বিছানার উপর বসে যে পুতুল হয়ে বসে আছে চৈতি, অপেক্ষা এক অজানা প্রণয়ের। সিলেট থেকে মৌলভীবাজারে এসে পৌঁছেছে প্রহনরা। করিতে তখন রাত 8টা। সর্দার সাহেব এবং ওনার 2 ছেলে সাদেক এবং সজীব আরো কয়েকজন মিলে রেদওয়ান চৌধুরী আমন্ত্রণ জানিয়ে বাড়িতে নিয়ে যায়। মানুষ তেমন একটা না থাকলেও কম নেই। ওই হুল্লোড়ে মেতে উঠেছে সর্দার সাহেবের 2তলা বাড়িটা। রাত 9টার দিকে রেদওয়ান চৌধুরী তালা দিলেন বিয়ের কাজটা শেষ করতে। কাজী ডেকে বিয়ে পড়ানো হলো। কবুল বলতে প্রহনের গলা ধরে আসছিল। চৈতি তো যেন হুঁশেই ছিল না, গড়গড় করে বলে দিয়েছিল, কবুল কবুল কবুল। জুনাইদা আড়াল থেকে শাড়ির আঁচলে চোখ মুছলেন। পা দেখেছিল সর্দার সাহেবের চোখে অশ্রুর কণা, যা ঝরে পড়ার আগে বিলীন হয়ে গিয়েছিল। তো গল্পটি কেমন লাগছে জানাবেন। আর পূর্ণিমার আলোয় তুমি গল্পটি আপনাদের ভালো রেসপন্স না পাই, গল্পটি বাদ দিয়ে দিয়েছি। তো আপনাদের এখন থেকে নিয়মিত এই গল্পটি দিব। তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো না লাগে সেটাও বলে দিবেন, তাহলে আর কন্টিনিউ করব না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।